প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমাদের এই এই ক্লাস থেকে নতুন বছরের ফিনান্স ক্লাস শুরু হলো। তো পুরোনো বছরের যা কিছু সমস্যা ছিল সবকিছু কাটিয়ে আমরা নতুন বছরটা আরো সুন্দরভাবে শুরু করব এবং বিগত দিনের যত আমাদের যে সারা বিশ্বেই যে সমস্যা ছিল সেগুলো আমরা আশা করি যে এই বছরে সারা পৃথিবী আমরা কাটিয়ে উঠবো এবং নতুন করে একটা সুন্দরভাবে আমাদের এই বছরটা শুরু করব। তো আমরা এর আগে তোমাদের ক্লাসগুলোতে তোমাদের প্রিভিয়াস পরীক্ষার আগে আমরা শুরু করেছিলাম যে তোমাদের যে সমস্যার ভিত্তিতে কিছু ক্লাস করা হয়েছিল এবং কিছু হচ্ছে গুরুত্বের ভিত্তিতে। তো এইবার সামনে যেহেতু তোমাদের নির্বাচনী পরীক্ষায় তোমরা জানো যে সম্পূর্ণ বইয়ের উপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং অনেকের মধ্যে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে হচ্ছে সামনের দিনগুলোতে ক্লাস কিরকম হবে বা পরীক্ষা হবে কিনা। তো তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, একদম বোর্ড পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি নেবে। ভবিষ্যতে কি সিদ্ধান্ত হয় তার জন্য এখন বসে থেকে সময় নষ্ট না করে তোমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে ফাইনাল পরীক্ষায় তুমি যাতে ভালো করতে পারো। সামনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে কিনা এই সিদ্ধান্তগুলো আটকে আছে, হয়তো খুলবে কিংবা খুলবে না এটা আমরা সময় হলেই জানতে পারবো, কিন্তু এর মধ্যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো অনেকের খাতায় তোমার যদি পরীক্ষা দিয়েছো প্রাক নির্বাচনী পরীক্ষা, অনেকের খাতায় আমরা দেখেছি যে হচ্ছে বেশ কিছু ঘাটতি আছে। তো বোধ হয় যে বাসায় বসে চর্চাটা সেভাবে হচ্ছে না। এখন পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু ভালো প্রস্তুতির কোনো বিকল্প নাই, পড়াশোনায় নিয়মিত করার কিন্তু কোনো বিকল্প নাই। তো নিয়মিত তোমাকে যে থিওরি হোক অঙ্ক হোক এগুলো বাসায় যেগুলো করো তুমি সেটা প্রতিদিন করতে হবে এবং এটা রুটিন যদি মেনটেন করতে পারো তাহলে এটা খুবই ভালো হয়। যে তুমি কোন কোন বিষয়ে কিভাবে প্রস্তুতি নিবে একটা যদি তুমি লিস্ট করে ফেলো, কারণ তোমার ধারণা আছে যে কোন অধ্যায়গুলোতে তুমি দুর্বল, কোন অধ্যায়গুলোতে সবল, কোনটাতে আরেকটু দেখতে হবে তোমার। এইভাবে যদি তালিকা করে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে দেখবে যে তোমার এর মধ্যেও এই এত সব প্রতিকূলতার মধ্যেও একটা ভালো ফলাফল তুমি বের করে আনতে পারবে। তো আসো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি। নির্বাচনী পরীক্ষায় যেহেতু আমাদের সবগুলো অধ্যায় আছে এবং তোমরা জানো যে ফাইনাল পরীক্ষার জন্য আমাদের যে প্রস্তুতির হিসেবে আমরা নির্বাচনী পরীক্ষাটা বেশ গুরুত্ব সহকারে সবসময় নিয়ে থাকি। তো এই বছর যেহেতু পরিস্থিতি ভিন্ন হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। তো আসো আমরা করব হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়টা আমাদের আলোচনা করা বাকি আছে। চতুর্থ অধ্যায়টা আমরা আলোচনা করব, এটা আমরা আগামী ক্লাসে করব। এই ক্লাসে তোমাদের কয়েকজন বলেছো যে ম্যাডাম তৃতীয় অধ্যায়টা আবার একটু দেখালে ভালো হয়। তৃতীয় অধ্যায় অনেকবার তোমাদের দেখানো হয়েছে, অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যেহেতু 2টা ম্যাথ থাকে 20 নাম্বার এবং নৈর্ব্যক্তিকেও থাকে, তো এই অধ্যায়টা অনেক সময় অ্যানুইটির অঙ্ক ধরতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে। তো চতুর্থ অধ্যায়টা তোমাদের দেখাবো আগামী ক্লাস থেকে, এটা মাথায় রাখো, প্রস্তুতিটা নিয়ে রাখো। চতুর্থ অধ্যায়ের একটা প্রাথমিক ধারণা নিয়ে রাখবো, আমরা শুরু করবো চতুর্থ অধ্যায়। তবে তার আগে যেহেতু কয়েকজন জানিয়েছো যে তৃতীয় অধ্যায়ের কয়েকটা অঙ্ক একটু বলেছো যে কোন কোন অঙ্কগুলো এটা একটু দেখালে ভালো হয়, তো এই সমস্যার ভিত্তিতে তোমাদের এই জানানোর ভিত্তিতেই তৃতীয় অধ্যায়ের কয়েকটা অঙ্ক আমি আজকে দেখাবো। তৃতীয় অধ্যায়ের অ্যানুইটির অঙ্কতে অ্যানুইটি সৃজনশীলের যেগুলো আছে, অ্যানুইটি বর্তমান এবং ভবিষ্যৎ, এইটা ধরতে গিয়ে অনেকে বলছো যে প্রস্তুতি করা হয় বারবারই, তারপরও দেখা যায় যে উদ্দীপক গুলো ধরতে গিয়ে সমস্যা হয়ে যায়। তো এইখানে ভালো করার জন্য আসলে যত বেশি তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, শুধু একটা বই নিয়ে বসে না থেকে তোমার যদি সুযোগ থাকে আরো বিভিন্ন রাইটারের বইগুলো দেখে উদ্দীপক গুলো প্র্যাকটিস করা। আগেরটা তুমি কিভাবে করেছো, শুধু একটা অঙ্ক একবার না করে একটা অঙ্ক বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করে এবং প্রশ্নের ধারাটা যদি বোঝো তাহলে বিষয়টা আরো একটু পরিষ্কার হবে। যেমন এরকমই একটা অঙ্ক 23 নাম্বারটা যদি দেখো, 23 নাম্বারটা এখানে সুদের হার নির্ণয় করার কথা বলা আছে। সুদের হার নির্ণয়ের পদ্ধতি কি কি? সুদের হার আমরা আয় নির্ণয়ের পদ্ধতি বেশ কয়েকটা জানি, তো কোথায় কোনটা কিভাবে ব্যবহার করব এটা করতে গিয়ে অনেক সময় অনেকে দ্বিধায় পড়ো। তো আসো শুরু করি তোমাদের সমস্যার ভিত্তিতে। 23 নাম্বারটা একজন বলেছিলে, তো 23 নাম্বারটা দেখাচ্ছি। উদ্দীপকটা দেখো যে জনাব রফিক একটি ফ্রিজ ক্রয়ের জন্য ব্যাংক থেকে 10,000 টাকা বার্ষিক কিস্তি সাপেক্ষে 8 লক্ষ টাকা ঋণ নিয়েছেন।
বার্ষিক কিস্তি হচ্ছে 1,41,587 টাকা, যেখানে প্রথম বছর আসল পরিশোধ 45,587 টাকা। জনাব সুজন, এখানে হচ্ছে জনাব রফিকের কার্যক্রম শেষ। তাহলে রফিকের তথ্য কি দেওয়া হচ্ছে? উনি ফ্রিজ ক্রয় করছেন, ঋণ নিয়েছেন 8 লক্ষ। উনি হচ্ছে প্রতি বছর ওনাকে কিস্তি দিতে হয় 1,31,000 সামথিং। আর যেখানে প্রথম বছর তার আসলের পরিমাণ দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে একটা আভাস পাচ্ছি যেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচিতে আমাদের এরকম কিছু তথ্য দেওয়া থাকে, তাই না? তো এখানে আর কি বলা আছে? এখানে আর বলা আছে যে সুজন আরেকজন, তার তথ্য দেওয়া আছে যে জনাব সুজন একটা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সাভার থেকে ঢাকার মতিঝিলে তার অফিসে যাতায়াত বাবদ তার খরচ হয় প্রতি মাসে 8,000 টাকা। তো প্রতি যেহেতু বলা আছে, আমরা জানি অ্যানুইটির কিছু চিহ্ন আছে, প্রত্যেক বছরের শুরু বছরের শেষ, এভাবে আমরা এরকম আরো বেশ কিছু চিহ্ন আছে। তো যেহেতু আমরা এখানে এই দেখে দেখে বুঝতে পারছি, এই লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যানুইটি হবে। তা আমরা দেখবো যে সামনে এটা বর্তমান না ভবিষ্যৎ। তারপরে বলা আছে যে 3 বছর পর তিনি বাসা পরিবর্তন করে ঢাকায় বাসা নেবেন। যাতায়াত খরচের কথা বিবেচনা করে তিনি একটি গাড়ি ক্রয়ের কথা চিন্তা ভাবনা করছেন। গাড়ির মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। সুযোগ ব্যয় দেয়া আছে 10%। তো এখন গয়ের জন্য বলা আছে যে রফিকের ব্যাংকের সুদের হার কত। আর ঘয়ে বলা আছে যে জনাব সুজনের গাড়ি ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো গয়ের জন্য আমরা যেটা করব, সুদের হার নির্ণয় করতে হলে এইখানে কি দেওয়া আছে দেখো, 10 বছরের একটা অঙ্ক এইখানে তোমার দেয়া আছে যে ঋণ দেয়া আছে, ঋণের পরিমাণ 8 লক্ষ, বার্ষিক কিস্তি দেয়া আছে, আর প্রথম বছরের আসল দেয়া আছে। তো এটা আমরা কিভাবে করব? আমরা যে ওই যে এর আগে এই অঙ্কটা কিন্তু আগেও একবার দেখানো হয়েছিল। এটা হচ্ছে তার ঋণ পরিশোধের যে ছক করি, ওই ছকের মধ্যে আমরা মান বসিয়ে তারপরে এটা ক্যালকুলেশন করে কিভাবে করানো হয় এটা কিন্তু আগের ক্লাসেও দেখিয়েছি। তো ক্লুটা ধরিয়ে দিলাম, আশা করি এটা ধরতে পেরেছো। তারপরে আছে হচ্ছে যেটা, যে গাড়ি ক্রয়ের চিন্তা ভাবনা করছেন, এইটা হচ্ছে এই অ্যানুইটির অঙ্ক, যেহেতু প্রতি মাসের খরচের কথা বলা আছে। আর কি কি তথ্য দেওয়া আছে? যে হচ্ছে প্রতি মাসে মানে 1 মাসের কিস্তি টাকা দেয়া আছে, তোমাকে মোট টাকা নির্ণয় করতে হবে। আর সুযোগ ব্যয় দেয়া আছে 10%। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা অ্যানুইটি করতে হবে। ঠিক আছে, তো ক্লুটা ধরিয়ে দিলাম। এরপরে আরো কিছু অঙ্ক। বোর্ড প্রশ্নের দিকে চলে আসো। বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017-তে ঘ নাম্বারে একজন সমস্যার কথা বলেছো। অঙ্কটা কিন্তু আসলে অত জটিল না, হয়তো উদ্দীপকটা ধরতে তোমার সমস্যা হচ্ছে। উদ্দীপকটা একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে ধরতে পারবে যে কোন নিয়মের মধ্যে পড়বে। তোমরা যেহেতু নিয়মগুলো তোমাদের বেশ অনেকবার আলোচনা করা হয়েছে এবং কিভাবে সমাধান করতে হয় পদ্ধতিগুলো দেখানো হয়েছে, একটুখানি ক্লুটা ধরতে শুধু সমস্যা হয় যে কোন সূত্রে কোন পদ্ধতিতে কিভাবে করব। তো এইটা ধরে দিলে তো অনেকে করতে পারো। তো এটা একটা আমি আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো 21 নম্বরে যে মিজান সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান, করাতে পাঠাতে চান। তো 10 বছর পরে মিজান সাহেব এই নিমিত্তে প্রচুর অর্থের তার প্রয়োজন হবে, তিনি সঞ্চয়ের পরিকল্পনা করছেন। এবিসি ব্যাংক তাকে 3টা প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব আছে যে প্রতি মাসের শুরুতে 7,000 টাকা। তো প্রতি যেহেতু বলা আছে, তাহলে অ্যানুইটি হবে। অ্যানুইটি হলো কেন? কারণটা হচ্ছে যে প্রত্যেক এগুলো অ্যানুইটির চিহ্ন, এটা যেহেতু আছে এই জন্য এটা অ্যানুইটি হবে। আর প্রতি মাস মানে হচ্ছে কি 1 মাসের টাকা দেওয়া আছে, এজন্য কিস্তির মান এটা দেওয়া আছে। এটা ধরতে অনেকে গোলমাল করো যে হচ্ছে কোনটা কিস্তির টাকা কোনটা মূল টাকা। তো যখন এরকম প্রতি মাস বা প্রতি বছর এরকম 1 বছরটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমার কিস্তির টাকা। আর এরপরে দ্বিতীয় প্রস্তাব বলা আছে যে, আর প্রথম প্রস্তাবে যেহেতু ছিল শুরু, তার মানে অগ্রিমের যে সূত্র সেটা হবে 1+i যোগ হবে। আর দ্বিতীয় প্রস্তাবে আছে হচ্ছে 7,500 টাকা করে প্রতি মাসের শেষে। তাহলে এখন আর ওই যে বাড়তি 1+i এটা আর আসবে না। এটাখানে সুদের হার হচ্ছে 9%। আর তৃতীয় প্রস্তাবে বলা আছে যে এককালীন 3 লক্ষ টাকা জমা রাখলে 10 বছর পরে উনি 9 লক্ষ টাকা পাবেন। তার মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুটোই দেয়া আছে। এখন তোমাকে কি নির্ণয় করতে হবে? বলা হচ্ছে যে গয়ে তৃতীয় প্রস্তাব অনুযায়ী প্রাপ্ত সুদের হার নির্ণয় করো।
সুদের হার কত হবে। তো এইখানে যেহেতু বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটাই দেওয়া আছে, তাহলে এইখানে আমরা সাইড চেঞ্জ করে কিন্তু আই এর মান নির্ণয় করতে পারবো। এখন আর কিন্তু তোমাকে আলাদা কোনো সূত্রে যেতে হবে না। আগেরটায় তুমি আয়ের মান নির্ণয় করেছো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে, ওইখানে যে তথ্যগুলো দেয়া ছিল ওইখানে ছিল হচ্ছে তোমার এই যে আসল কিস্তির পরিমাণ, এজন্য তুমি ওই যে আমরা ঋণ পরিশোধ সূত্রে যে ছকে যেভাবে করি ওই তথ্যগুলোর মতো, এজন্য ওইটা ওই সূত্র করেছি। আর এইখানে যেহেতু এরকম তথ্য দেয়া নাই, এখানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুটাই তোমার দেয়া আছে, এজন্য এখন আর ওই সূত্র লাগবে না। এখন উদ্দীপকের চাহিদা অনুযায়ী আমরা এই যে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুইটাই বসিয়ে ভবিষ্যৎ মূল্য সাধারণের সূত্রে সাইড চেঞ্জ করে এটা মান বের করতে পারবো। এখানে পার্থক্যটা হলো কেন? পার্থক্যটা হওয়ার কারণ হচ্ছে উদ্দীপকের তথ্য। উদ্দীপককে যখন যে তথ্য দেবে সেই তথ্য অনুযায়ী আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। এটা গেল গ। এবার ঘয়ে আসো। ঘয়ে বলা হচ্ছে যে প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ পাবেন। তো আমরা যেহেতু জানি না প্রথম প্রস্তাব থেকে কত হবে, দ্বিতীয় প্রস্তাব থেকে কত হবে, তাহলে আমাদের প্রথমে এই দুইটা প্রস্তাব থেকে আগে মান নির্ণয় করতে হবে। এই দুটোরই যদি আমরা মান নির্ণয় করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ওনার জন্য ভালো হবে। এখন এই যে তথ্যগুলো দেখো, উদ্দীপকে বলা আছে যে উনি সঞ্চয় করতে চান, উনি ছেলেকে বিদেশে পাঠাতে চান, মানে ওনার পুরো পরিকল্পনাটাই কিন্তু দেখো ভবিষ্যৎ কেন্দ্রিক। কেন এটা ভবিষ্যৎ মূল্য হলো, কেন এটা বর্তমান মূল্য হলো না, এটার ব্যাখ্যাটা একটু পরিষ্কার করছি। উনি যেহেতু সঞ্চয় করতে চান, তার মানে ওনার কাছে নাই, এখন উনি জমাবেন, তারপরে এই সিদ্ধান্তটাতে উনি যাবেন, এর জন্য এটা হচ্ছে ভবিষ্যৎ। আর এখন ভবিষ্যৎ মূল্যের যে সূত্র আছে, আমরা ভবিষ্যৎ মূল্য আমরা ধরলামই এটা যে প্রতি মাসের শুরু যেহেতু অ্যানুইটি, তাহলে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটি করব। অ্যানুইটি হচ্ছে ভবিষ্যতের চক্রবৃদ্ধি, অ্যানুইটি চক্রবৃদ্ধি যেটা আই বাই এম হবে। এই সূত্র দিয়ে সমাধান করতে হবে যেহেতু প্রতি মাসের শুরু বলা আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এইটার ব্যাখ্যাটা। তারপরে আরেকজন আরেকটা সমস্যার কথা বলেছ, সেটা আলোচনা করে তারপরে আমি চতুর্থ অধ্যায়ে চলে যাব। দিনাজপুর বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16-তে ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা ব্যবহার করা হয়েছে, এটা এটা কেন হলো এটা জানতে চেয়েছো। যখন হচ্ছে আমাদের সঞ্চয়পত্র বা সরল সুদ যখন হয় তখন এই সূত্রটা হয়, পি পিনের যে সূত্রটা। পি হচ্ছে হচ্ছে তোমার আসল যে টাকাটা, প্রিন্সিপাল বা আসল টাকা, আর এরপরে প্রিন্সিপাল ইন্টু হচ্ছে ইন্টারেস্ট ইন্টু বছর। এটা কখন আমরা ব্যবহার করবো? এটা ব্যবহার করবো যদি সরল সুদ বলা থাকে অথবা সঞ্চয়পত্র বলা থাকে। সঞ্চয়পত্র থাকলে কেন করব? সঞ্চয়পত্রের সুদটা চক্রবৃদ্ধি হারে হয় না, আসল টাকার উপরে একটা নির্দিষ্ট যে পার্সেন্টেজ ওইটাই সারা বছর ধরে দেয়া হয়, এটাকে আমরা সরল সুদ ধরে নিই। তো এই জন্য এটা অবশ্য একদম শুরুর দিকে, আগের দিকে অনেক বইতে এটা হচ্ছে চক্রবৃদ্ধি করে করতো, এই জন্য অনেকে চক্রবৃদ্ধি করে। কিন্তু এখন যেটা গত বছর দিক ধরে চলে আসতেছে যে এটা আসলে সরল সূত্র ধরেই আমরা করি, কারণ এটা দেয়াও হয় সরল সূত্রের ভিত্তিতে। আচ্ছা, তো দেখো প্রশ্নটায় কি বলা আছে যে করিম সাহেব 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান, কিন্তু তার বন্ধু শাহিন ব্যবসা না করে তাকে একটা সঞ্চয়পত্র কেনার পরামর্শ দিলেন। সঞ্চয়পত্র কিনলে তা কি হবে? যার মেয়াদ হচ্ছে 10 বছর, সুদের হার হচ্ছে 12% এবং ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হিসাব করা হয়, মানে 3 মাস পরে পরে তাকে সুদ দিবে। সঞ্চয়পত্র কিন্তু এই যে 2 ধরনের আছে, পারিবারিক সঞ্চয় বেশ কয়েক ধরনেরই আছে, তার মধ্যে যেগুলো বেশি জনপ্রিয় পারিবারিক সঞ্চয়পত্র, যেটাকে প্রতি মাসে সুদ প্রদান করে। 3 মাস মেয়াদী সঞ্চয়পত্র 3 মাস পর পর করে। তো এইখানে যে 3 মাস পর পর বলা আছে, আমরা ধরে নিচ্ছি যে 3 মাস মেয়াদী সঞ্চয়পত্র যেটা সেটাই। তো এরপরে বলা আছে অন্য বন্ধু জামিল তাকে ক ব্যাংকে টাকাটা আমানত রাখতে বললেন, যেখানে 10 বছরে 3 গুণ পাবেন। তো 10 বছরে 3 গুণ যেহেতু পাবেন এখানে, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, এখানে আর অন্য কিছু করার দরকার নাই। আর যেহেতু সঞ্চয়পত্র বলা আছে, এজন্য আমরা এই যে সরল সুদের হারের যে সূত্র পি প্লাস পিন বা আসল যোগ আসল গুণ সুদের হার গুণ বছর বা মেয়াদ, এই সূত্রটা ব্যবহার করে আমরা সমাধান করব। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে সমস্যা, এটা একটু আলোচনা করলাম। তো আমাদের হাতে আমরা সময় পাবো, আমরা তাহলে পরের অধ্যায়ে যেতে পারি, কারণ আমাদের ক্লাসের সময় যেহেতু মানে সংখ্যা যেহেতু কম। আচ্ছা, আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ চতুর্থ অধ্যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর্থিক বিশ্লেষণ আমাদের অধ্যায়ের নাম। খাতা কলমটা নিশ্চয়ই রেডি রেখেছো, আমি সূত্র লিখবো, সূত্রগুলো তুলে নিবে, তারপরে আমরা অঙ্ক শুরু করব। অধ্যায় 4,
অধ্যায় 4-এ বেশ কয়েক ধরনের অঙ্ক আছে, নগদ প্রবাহ বিবরণী আছে, ব্রেক ইভেন বিশ্লেষণ আছে, অনুপাত বিশ্লেষণ আছে। তার মধ্যে একটা অংশ হচ্ছে এই হচ্ছে তোমাদের ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন পয়েন্ট, বিপি আমরা সংক্ষেপে যেটাকে বলি। আমরা এটা নিয়ে আলোচনা করব, আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণের ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন পয়েন্টটা কি? ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে কোম্পানির আয় ব্যয় সমান হবে। মানে কোম্পানি যখন চায় যে তার মুনাফার পরিমাণ কত বা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, তাহলে তাকে জানতে হবে যে তাকে কতটুকু পর্যন্ত উৎপাদন করলে তার আয় ব্যয় সমান হয়। তাহলে এই পয়েন্টের উপরে যখন সে উৎপাদন করবে বা বিক্রি করতে পারবে, তখন তার আয়টা বেশি হবে। এই পয়েন্টের নিচে গেলে তার লস হবে, ক্ষতি হবে। যেমন সহজ করে যদি বলি যে তোমাদের যেমন পরীক্ষা একটা পাস মার্ক থাকে 33 বা 40 এরকম, তো তুমি জানো যে হচ্ছে 33 হচ্ছে মার্জিন লাইন, এর আগে যদি তুমি যাও তাহলে তোমার গ্রেডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন 80 হচ্ছে তোমার এ প্লাস, তুমি এ প্লাস অর্জন করতে হলে তোমাকে 80 বা 80 আপ যেতে হবে। আর তুমি যদি 33-এর কমে যাও তাহলে কি হবে, তোমার রেজাল্টটা তাহলে এফ আসবে। তো এটা যেমন তুমি তোমার একটা মার্জিন লাইন জানো, কোম্পানিকেও একটা মার্জিন লাইন জেনে রাখতে হয়, যাতে কোম্পানি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করতে পারে। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে যেহেতু প্রতিনিয়ত এই যে ক্রয় বিক্রয় কার্যক্রম গুলো হতে থাকে, উৎপাদন সংশ্লিষ্ট কার্যক্রম গুলো চলতে থাকে, সুতরাং এই যে মার্জিনটা এইটা কিভাবে কখন নির্ণয় করবে বা কি হবে, এগুলোর পরিমাণটা কত, এটা নির্ণয় করব আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোতে। তো খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি হয়েছো? তো আসো শুরু করি আমরা। প্রথমে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। একক এবং টাকা দুই ভাবে করা যায়। আমরা প্রথমে একটা লিখবো, ব্রেক ইভেন পয়েন্ট। সংক্ষেপে আমরা এটাকে বলি বিইপি। বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি। এটা তুমি বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তো ইংলিশটাতে আসলে সব সময় লেখা যায়, বাংলা যেহেতু লেখাই আছে আমি ইংলিশটা লিখে দিই। এই এফসি, এফসি বাই এসবি মাইনাস বিসি। এফসিটা কি? ফিক্সড কস্ট। স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। স্থায়ী ব্যয় লেখা থাকতে পারে তোমার প্রশ্নে, স্থির ব্যয় লেখা থাকতে পারে। তোমার উদ্দীপকে যখন যেটা আছে তুমি সেই অনুযায়ী সেটা ব্যবহার করতে পারো। এরপরে আছে এসবি, সেলস ভ্যালু, বা বাংলায় যদি আমি লিখি তাহলে লিখতে হবে একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য। বিসি, বিসি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ফিক্সড কস্টটা দেওয়া থাকবে হচ্ছে মোট টাকায়, এটা মোট টাকায় দেওয়া থাকবে। আর এই যে বিক্রয় মূল্য একক প্রতি, মানে প্রতি এককে, এক এককে তোমার বিক্রয় মূল্য কত, এটা একক হিসেবে দেওয়া থাকবে। আর এরপরে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যেটা, এটা হচ্ছে একক প্রতি দেওয়া থাকবে। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক, বিপি ইন ইউনিট যদি ইংরেজিতে লিখি। আর বাংলায় লিখলে লিখবো ব্রেক ইভেন একক। চাইলে তুমি এটা বাংলায় লিখতে পারো, চাইলে তুমি এটা ইংলিশে লিখতে পারো, সমস্যা নাই, যেভাবে লেখো সেভাবেই হবে। আমি তো এখানে সাইডে গেলাম, আমার যেহেতু সাইডে জায়গা, পরীক্ষা যখন তুমি সমাধান করবে তখন এটাকে শুরুতে উপরের দিকে যে দেওয়া আছে দিয়ে এইভাবে লিখে নিতে পারো, সাইডে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা এই যে ব্রেক ইভেন এখন একক করলাম, এরপরে করতে হবে কি বিপি টাকা।
বিইপি টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় যখন নির্ণয় করবো তখন কি করতে হবে, তখন এই যে আমাদের যে এককের টাকাটা আছে এটার সাথে বিক্রয় মূল্যটা গুণ করে দিলেই হবে, একক প্রতি বিক্রয় মূল্য, বিইপি ইউনিট ইন্টু এসবি। মানে ইউনিটে তুমি যে টাকাটা বের করবে এটাকে তুমি যদি এসবি দিয়ে গুণ করো তাহলেই এটা তোমার টাকায় কনভার্ট হয়ে যাবে। এখন তুমি এইটা এইখানে এইভাবে না লিখে টোটালটাও এইভাবে লিখতে পারো, ঠিক আছে। আবার এটা আরেক ভাবেও করা যায়, দুটাই লিখে দেই। যে এই যে সূত্রটা এসবি মাইনাস বিসি, এটাকে যদি তুমি এসবি দিয়ে ভাগ করো তাহলে তো আমরা এই টাকার ইয়েটা পাবো, ঠিক আছে। মানে দুই ভাবে করা যায়, কখন কিভাবে করব, তুমি চাইলে এই যখন একক টাকার দুইটাই চাইবে একক করে এককের যে অ্যান্সারটা আসে তার সাথে বিক্রয় মূল্যটা একক প্রতি বিক্রয় মূল্যটা গুণ করে দিলেও হয়ে যাবে, অথবা যদি সরাসরি টাকায় চায় তাহলে আর একক আলাদা করে করার দরকার নাই, তাহলে এই সূত্রটা হবে এরকম, মানে স্থির ব্যয়কে আমরা ভাগ করে বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ দেবে হচ্ছে এক প্রতি বিক্রয় মূল্য, ভাগটা হচ্ছে নিচে। তো এইটা গেল হচ্ছে আমাদের ব্রেক ইভেন ইউনিট এবং ব্রেক ইভেন টাকা, বাংলায় লিখলে লিখবো ব্রেক ইভেন টাকা। তারপরে যাই কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ অনুপাত যেটাকে বলে। কন্ট্রিবিউশন মার্জিন আমরা লিখি কন্ট্রিবিউশন মার্জিনটা, এটা দত্তাংশ অনুপাতের চেয়ে কন্ট্রিবিউশন মার্জিন নামে এটা বেশি পরিচিত, এজন্য এটা লিখলাম। এটা সূত্র কি এসবি মাইনাস বিসি, সহজ ছোট্ট তাই না। দেখো এই যে তোমার আমাদের যে মূল সূত্র ছিল এই মূল সূত্রের যে নিচের অংশটা এসবি মাইনাস বিসি, মানে একক প্রতি বিক্রয় মূল্য থেকে প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। আরো সহজে তুমি এটা মনে করতে পারো যে আমরা যে অষ্টম অধ্যায় করেছিলাম, অষ্টম অধ্যায়ে যখন আমরা মূলধন বাজেটিং করেছিলাম, যদি ছকটা একটু একবারে মনে করো দেখবে যে ছকটা শুরু হয়েছিল কিভাবে, প্রথমে বিক্রয় ছিল, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, তারপরে স্থির ব্যয়, এভাবে বাদ দিয়ে আমরা এসেছি তাই না। তো তখন কি করেছিলাম, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়েছিল কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে আবার আমরা স্থির ব্যয় বাদ দিয়েছে, এইভাবে আমাদের ধাপগুলো এসছে। তো ওই ধাপটাই যদি মনে রাখো তাহলে তোমার এটা কেন মুখস্থ করার দরকার নাই, ওই যে ছকটা ওই ছকটা মনে থাকলেই তোমার এটা মনে থাকবে, ঠিক আছে। তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন একক নির্ণয় করলাম, এটা হচ্ছে একক বা ইংলিশে যদি লেখো ইউনিট, ঠিক আছে। আর নিচে লিখলে দেখা যাবে কিনা আমি একটু দেখে নিই, তোমরা এই ফাঁকে লিখতে থাকো। আসো পরের অংশ দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তো উপরেই লিখতে সুবিধা হবে তাহলে। উপরে লিখি, নিচে লিখতে অসুবিধা, নিচে হয়ে লিখতে হয়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটা কি করব, এটা হচ্ছে তোমার ওই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, বিক্রয় এটা হচ্ছে মোট বিক্রয় টোটাল কস্ট যেটা,
টোটাল সেলস যেটা আমাদের, ওই টোটাল সেলস থেকে আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দেব। তো সূত্র আমাদের আরো আছে, আমরা সূত্রের জন্য তোমার যে পেজের সূত্রটা লিখছো সূত্রের জন্য ওই পেজটা ফাঁকা রাখো। আমরা সামনে যখন অঙ্ক আরো আসবে সূত্রতে আমরা সূত্রগুলো ওইভাবে করবো। এখন আসো সরাসরি একটু অঙ্কে চলে যাই। অঙ্কে চলে গেলে তাহলে তোমাদের এই বিষয়গুলো ধারণা আরো পরিষ্কার হবে। অঙ্কগুলো কিন্তু তুলনামূলক সহজ, সূত্রগুলো দেখতে পাচ্ছ সূত্রগুলো ছোট ছোট সূত্র। তো এইখানে এই পেজটা ফাঁকা রাখো, সামনে যখন আমাদের আরো সূত্র আসবে এইখানে তোমরা যোগ করে দিতে পারবে। দেখো আমাদের এই অংশের অঙ্কটা শুরু হয়েছে হচ্ছে কর্মপত্র 3 থেকে। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। কর্মপত্র 3 দেখো, কর্মপত্র 3-এ বলা আছে এই অংশগুলো। ব্রেক ইভেন, তাই না? তো দেখো ব্যবহারিক যে প্রশ্ন দেয়া আছে আমাদের, বলা আছে যে জাওয়াত কোম্পানি একটা কি করে প্রতি একক পণ্যের ওদের বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে যথাক্রমে 10 টাকা এবং 6 টাকা। স্থির ব্যয় দেয়া আছে 10,000 টাকা এবং প্রতি এককের কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত ও ব্রেক ইভেন বিন্দু টাকায় নির্ণয় করো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এবং ব্রেক ইভেন টাকা। তা আমরা যেহেতু প্রথম শিখছি, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে করাবো, যেহেতু প্রথম শিখছো এই অঙ্কগুলো। তো প্রথমে আমরা টাকায় করলে কিন্তু সরাসরি টাকা সূত্র দিয়েও করা যায়, যেহেতু আমরা প্রথম করছো। তো আমরা একটু একক করে কিভাবে টাকা করে, যেমন এই অঙ্কটাই যদি তোমার বলা থাকতো যে ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করো, তারপরে যদি বলা থাকতো টাকায় নির্ণয় করো, অনেক অঙ্কে দেখবে যে এভাবে আছে এককে নির্ণয় করতে বলেছে, তাহলে ধাপটা কিভাবে হতো। তো যদিও এখানে টাকায় বলা, আমি একক করে টাকায় করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখন আমি করি ব্রেক ইভেন বিন্দু একক। এককে যদি করি আমাদের সূত্রটা ছিল এরকম, তাই না? এসবি মাইনাস বিসি, তাই তো? আমাদের এই নামগুলো লেখাই আছে। স্থির ব্যয় কত দেয়া আছে? 10,000 টাকা। তারপরে বিক্রয় মূল্য কত দেয়া আছে? বিক্রয় মূল্য 10 টাকা। তারপরে বলা আছে কি পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে কত? 6 টাকা। এইবারে এই মানগুলো আমরা সূত্রে বসাই। ঠিক আছে, তাহলে আমরা এককের মান পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা তাহলে কিভাবে এককের মান পাবো? তারপরে এককের মানটাকে আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা টাকায় পাবো, মানে টাকা আমাদের নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এখন ব্রেক ইভেন টাকা, ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট সংক্ষেপে যদি আমরা বিইপি লিখতাম তাহলে হতো, কোনো সমস্যা নেই। তাহলে এখন লিখবো কি বিইপি ইউনিট ইন্টু এসবি। বিইপি ইউনিটের টাকাটা আর হচ্ছে কি এখানে ইউনিটের সাথে আমরা গুণ করে দিব হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এইভাবে করেও করা যায়। আবার যদি আমরা এটাকে একবারে করতাম তাহলে কি করতাম, এখানে আমি মাঝে একটু দেখাই। এই অংশটা তোলা হয়ে গেছে হয়তো। এইখানে তখন এমন হতো, এটা তো বুঝেছই সবাই, তাই না? যদি একবারে টাকা করতাম তাহলে কি করতাম? তাহলে তখন এইখানে এসবি দিতাম। তাহলে তখন হয়ে যেত কি, তখন এখানে হয়তো টাকাটা হচ্ছে কত? 10,000। 10 মাইনাস 6 ভাগ 10, অ্যান্সার একই আসবে। অ্যান্সার তখনও
ঠিক আছে, এখানে কিন্তু অল্প সময় হয়ে গেল, তাই না? তো ওইটা দেখালাম কেন, ওটা হচ্ছে যদি একটু থাকে, এক থেকে টাকা থাকে তখন কিভাবে করব, আর সরাসরি টাকা আসে, এটা হচ্ছে সরাসরি টাকা নির্ণয় করার জন্য এটা। ঠিক আছে, আবার তুমি যদি একক করে টাকা করো সেটাও হবে, সরাসরি টাকা করো সেটাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এটুকুই থাক। এই রকম সূত্রে তো সামনে যে অঙ্কগুলো আছে কর্মপত্রের মধ্যে, এবং দেখবে যে সৃজনশীল এরকম অনেক অঙ্ক আছে ছোট ছোট গয়ে যেগুলো আছে, এরকম অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে সামনের যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এটুকুই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।